আসসালামু আলাইকুম। সবাইকে শাকিল লার্নিং একাডেমিতে স্বাগতম। আমরা শিখছি শুধুমাত্র নতুনদের জন্য মাইক্রোসফট এক্সেলের বেসিক কোর্স। মাইক্রোসফট এক্সেলের আজকের পর্বে আমরা শিখব ফাইল মেনুর কিছু গুরুত্বপূর্ণ বিষয়। নিজেকে একজন দক্ষ এক্সেল এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে যা জানা খুবই প্রয়োজন। তাহলে চলুন আমরা দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। আজ আমরা প্রথমে যে বিষয়টা শিখব তা হলো হাউ টু ইনপুট ডাটা ইন এক্সেল, অর্থাৎ তথ্যগুলোকে আমরা কিভাবে এক্সেলে লিপিবদ্ধ করতে পারি। তো প্রথমেই আমি আমার এক্সেলে চলে যাচ্ছি। এই হচ্ছে আমার ব্ল্যাঙ্ক মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এই ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটের ভিতরে আমরা ডাটাগুলোকে আজ ইনপুট করব। গত ক্লাসে আমরা কিছু বিষয় জেনেছি, এক্সেলের কোন অংশগুলোকে রো বলা হয়, কোন অংশটুকুকে কলাম বলা হয় এবং কোন অংশটুকুকে সেল বলা হয়। আমরা যদি একটু খেয়াল করি, এই সিলেক্ট করা অংশটুকুকে বলা হয় রো এবং এই সিলেক্ট করা অংশটুকুকে বলা হয় কলাম এবং এই ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল। আমরা যখন কোনো ডেটা ইনপুট করব, এই সেলগুলোতে আমাদেরকে ডেটা ইনপুট করতে হবে। আজ যেহেতু আমরা একটি কোম্পানির এমপ্লয়ীদের তথ্য কিভাবে ইনপুট করতে হয় তা দেখব এবং শিখব। অতএব আমাদের একটি কোম্পানির নেমের প্রয়োজন হবে। তো আমরা কোম্পানির নেমটি ধরে নিচ্ছি এবিসি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আমি টাইপিং করে নিচ্ছি এবিসি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এটা দিলাম আমরা টাইটেল। তো এবিসি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের আমরা কি তৈরি করব? এমপ্লয়ি ডাটা শিট তৈরি করব। লিখে নিচ্ছি এমপ্লয়ি ডাটা শিট। আমাদের যে ডাটা শিট তৈরি করার জন্য আমাদের যে বিষয়গুলো লিখতে হবে সেগুলো আমি প্রথমে লিখে নিচ্ছি। এরপর আমাদের প্রয়োজন হবে সিরিয়াল নাম্বার, তারপর নেম, ডিজিগনেশন, ডিপার্টমেন্ট, জব স্টেশন। এর বাহিরেও আরও অনেক তথ্য থাকে, তো আপাতত আমরা এইগুলো দিয়ে আমাদের আজকে ডাটা ইনপুট করব। আপনারা যদি একটু খেয়াল করেন, এ নাম্বার কলামের 1 নাম্বার সেলে আমি এবিসি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড টাইপিং করেছি, কিন্তু সেটা বি নাম্বার কলামেও দেখা যাচ্ছে, সি নাম্বার কলামেও দেখা যাচ্ছে। আমি যদি বি নাম্বার কলামে ক্লিক করি তাহলে দেখব যে ব্ল্যাঙ্ক, কোনো কিছু লেখা নেই। সি নাম্বার কলামেও যদি ক্লিক করি তাহলে দেখব এই জায়গাতেও কিছু লেখা নেই। তো আমরা যেটা করতে পারি, এ নাম্বার কলামটাকে আমরা একটু বাড়িয়ে নিতে পারি। কিভাবে বাড়াবো? আমরা দুইটাভাবে বৃদ্ধি করতে পারি এ নাম্বার কলামটাকে। তো প্রথম যেটা করব, এই যে উপরে যে প্লাস চিহ্নটা দেখতেছেন, এটাকে শুধু এই জায়গায় শুধু ডাবল ক্লিক করে দিব। দেখবেন আমার অটো কিন্তু এ নাম্বার কলামের যতটুকু জায়গার প্রয়োজন ততটুকু জায়গা কিন্তু অটো নিয়ে নিয়েছে। আমরা আরেকটি উপায়ে এটাকে বাড়াতে পারি, সেটা হচ্ছে উপরে যে সেমভাবে উপরে যে প্লাস চিহ্নটা, এটাকে মাউস দিয়ে একটু টেনে এদিকে নিয়ে আসেন, দেখবেন আবার কিন্তু এ নাম্বার কলামের যতটুকু জায়গার প্রয়োজন ততটুকু কিন্তু বেড়ে গেছে। তো আমরা উপরের এ নাম্বার কলামটা বাড়িয়ে নিলাম, কিন্তু এই জায়গায় আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি, সিরিয়াল। আমার এ নাম্বার কলামটা কিন্তু সম্পূর্ণ কি হয়ে গেছে? বেড়ে গেছে। তো আমাদের সিরিয়ালের জন্য কিন্তু এত বড় আসলে জায়গার প্রয়োজন নেই, এত বড় জায়গার প্রয়োজন নেই। তো আমি যদি সিরিয়াল নাম্বারটাকে ছোট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমার প্রথমে হচ্ছে এই কলামটাকে ছোট করতে হবে। এই কলামটাকে যদি ছোট করতে যাই তাহলে আমার এবিসি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কিন্তু আগের মতোই রয়ে গেল। বি নাম্বার কলামেও দেখা যাচ্ছে, সি নাম্বার কলামেও দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এবিসি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড যেহেতু আমার একটা টাইটেল সাধারণত একটু বড় হয়ে থাকে, তো এই টাইটেলটাকে একটা সেলের মধ্যে নিয়ে আসার জন্য আমি কি করতে পারি? কয়েকটি কলামকে
মার্চ করে দিতে পারি। সেটা কিভাবে করব আমরা দেখে নেই। এ নাম্বার কলামে ক্লিক করে মাউস দিয়ে টেনে এফ পর্যন্ত নিয়ে আসলাম, আমাদের যতটুকু যে কলাম পর্যন্ত আমরা মার্চ করব সে পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে এসে হোম মেনুর মার্জ অ্যান্ড সেন্টার টুলসে আমরা শুধু ক্লিক করে দিব। দেখেন আমাদের এই এ থেকে এফ পর্যন্ত যে কলামগুলো ছিল সবগুলো মিলে একটি সেলে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা এমপ্লয়ি ডাটা শিটটাকেও এবার টেনে এফ পর্যন্ত নিয়ে আসলাম এবং মার্জ এবং সেন্টারের মাধ্যমে সেটাকে মার্জ করে দিলাম। তারপর যদি আমরা খেয়াল করি ডিজিগনেশনে ক্লিক করলে দেখতে পাচ্ছি ডিজিগনেশন দেখা যাচ্ছে কিন্তু কলামের ভেতর সম্পূর্ণ দেখা যাচ্ছে না। এর জন্য আমরা সেমভাবে বাড়াতে পারি। এই কলামটাকে আমরা একটু ডাবল ক্লিক করে দেখব, দেখেন অটো তার যতটুকু জায়গার প্রয়োজন সে কিন্তু ততটুকু জায়গা নিয়ে নিয়েছে। ডিপার্টমেন্টেও সেমভাবে আমরা এই জায়গায় প্লাস চিহ্নে যে দেখা যাচ্ছে ডাবল ক্লিক করব, সেটাও কিন্তু তার জায়গাটুকু নিয়ে নিচ্ছে। জব স্টেশনে করে দিলাম, স্যালারির প্রয়োজন নেই। এরপর আমরা যেটা করব এমপ্লয়ীদের নাম ইনপুট করব। প্রথমেই আমি একজন এমপ্লয়ির নাম ইনপুট টাইপিং করে নিচ্ছি, ইমরান হোসাইন, ডিজিগনেশন এক্সিকিউটিভ, ডিপার্টমেন্ট অ্যাডমিন দিলাম আমরা, জব স্টেশন ঢাকা, স্যালারি 25,000। এইভাবে আমরা 3-4 জনের আমি এমপ্লয়ির নাম লিখে নিচ্ছি। ঠিক আছে, তো আমি এই যে 4 জন এমপ্লয়ির নাম লিখে নিলাম। তো আপনারা যদি এর আগে যে কাজটা করলাম যে আমি এমপ্লয়ির নাম লিখেছি কিন্তু কলামের ভিতর তাদের সম্পূর্ণ নামটা দেখা যাচ্ছে না, এর জন্য আমাদের যে যা করতে হবে যেটা বললাম, আমরা কলামটাকে একটু বাড়িয়ে নিব। আমরা দুইভাবে বাড়াতে পারবো, সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। আমি জাস্ট এই জায়গায় ক্লিক করে দিলাম, এই জায়গায় ক্লিক করে দিচ্ছি, দেখেন অটো আমাদের যে জায়গাটুকুর প্রয়োজন সেটা কিন্তু নিয়ে নিচ্ছে। ওকে, এখন আমরা যেটা করব সিরিয়াল নাম্বার। তো সিরিয়াল নাম্বার এখানে যেহেতু আমার মাত্র 4 জন এমপ্লয়ি, আমি 1 1 2 3 4, দেখেন এদিকে 4 জন এমপ্লয়ি থাকার কারণে আমি 1 2 3 4 এভাবে হাতে লিখে দিতে পারলাম। কিন্তু আমার এক্সেলে যখন একটা শিটে প্রায় 100-এর মতো এমপ্লয়ি লিস্ট থাকবে বা এর চাইতে বেশি থাকবে, তখন কিন্তু সিরিয়াল নাম্বার আমি হাতে ম্যানুয়ালি লিখতে পারবো না। 1 2 3 4 এভাবে কিন্তু লেখা সম্ভব না। এর জন্য সিরিয়াল নাম্বারগুলোকে অটো নিয়ে আসার জন্য একটা পন্থা হচ্ছে, আমরা যদি আমরা 1 টাইপিং করলাম, 2 টাইপিং করব, করার পর 1 থেকে 2 পর্যন্ত মাউসটা একটু টেনে এই যে এই জায়গায় যদি আমরা মাউসটা রাখি, দেখবেন একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি। এই প্লাস চিহ্নটাকে মাউস দিয়ে যদি টেনে একটু নিচের দিকে আমি নিয়ে আসি, তাহলে দেখবেন আমার কিন্তু অটো সিরিয়াল নাম্বার চলে আসতেছে। ডেটা যদি অল্প সংখ্যক হয়, 4টা 5টা হয়, সেক্ষেত্রে হয়তো আমরা হাতে লিখতে পারি। তো যখন অধিক হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা হাতে লেখা আমাদের পক্ষে সম্ভব না। আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করেন যে এই জায়গায় প্রথমে লেখা আছে ইমরান হোসেন। তো আমি 5 নাম্বারে যদি ইমরান হোসেন লিখতে যাই, যদি একবার লেখা থাকে এক্সেলে কোনো নেম, তাই স্পেলিং যদি এক হয় তাহলে কিন্তু সেটা অটো চলে আসবে, যেমন ইমরান হোসেন। সেক্ষেত্রে আপনার এন্টার ক্লিক করলেই আপনার ইমরান হোসেন আর লিখতে হবে না। এক্সিকিউটিভ দেখেন সব কিছু অটো চলে আসতেছে। অ্যাডমিন দিলে অ্যাডমিন আছে আগে লেখা, এর জন্য লিখতে হচ্ছে না। ঢাকা লিখতে হচ্ছে না। 25
এই ছিল কিভাবে এক্সেলে ডাটা ইনপুট করতে হয় আমরা দেখে নিলাম। তারপর আমরা যে বিষয়টি শিখব, হাউ টু সেভ অ্যান্ড সেভ অ্যাজ ডকুমেন্ট ইন এক্সেল, অর্থাৎ এক্সেলে কিভাবে একটা ডকুমেন্ট সেভ করতে হয় তা আমরা দেখে নিই। আমরা এতক্ষণ যেই এক্সেল ফাইলটাতে কাজ করলাম, এই এক্সেল ফাইলটাতে আমরা আমাদের ডেস্কটপে বা বিভিন্ন ফোল্ডারে কিভাবে সেভ করতে পারি, সংরক্ষণ করতে পারি, আমরা তা দেখে নিব। এর জন্য আমাদের শুরুতে যেটা করতে হবে, আমরা চলে যাব ফাইলে। এই ফাইলে চলে যাব, আমরা ফাইল থেকে চলে যাব সেভ অ্যাজ। সেভে ক্লিক করব। ক্লিক করার পর যাব দিস পিসি। দিস পিসি থেকে আমরা যে জায়গায় আমাদের যে ফোল্ডারে আমরা সেভ করতে চাই, আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে চলে গেলাম। আমি এই ফাইলটা কি নামে সেভ করব, আপনারা যে নামে সেভ করতে চান সেই নামে সেভ করতে পারেন। তো আমি সেভ করব এমপ্লয়ি ডাটাশিট। দেখেন এই ফাইলটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এই ফাইলটা সেভ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার উপরে টাইটেল বারে দেখাচ্ছে কি এই মানে এই ফাইলটা কি নামে, এমপ্লয়ি ডাটাশিট নামে দেখাচ্ছে। তারপর আমরা যে বিষয়টা দেখব যে সেভ অ্যাজ ডকুমেন্ট ইন এক্সেল, অর্থাৎ সেভ অ্যাজ জিনিসটা কি, একই ফাইল আমরা পুনরায় ডেস্কটপ বা ব্যবহার করে থাকি। যেমন দেখেন একটু আগে আমরা কি করেছি, এমপ্লয়ি ডাটাশিট নামে এই ফাইলটাকে আমরা সেভ করেছি। তো এই ফাইলটাকে আমরা অন্য একটা নামে সেভ করব, ঠিক আছে। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে চলে যাব সেভ অ্যাজে। সেভ এজে ক্লিক করব। ক্লিক করার পর চলে যাব আমরা ডেস্কটপে। ডেস্কটপে দেখেন এই ফাইলটা আমার কী নামে সেভ করা আছে, এমপ্লয়ি ডাটা শিট। তো আমি এটাকে দেব এমপ্লয়ি ডাটা শিট 2। এমপ্লয়ি ডাটা শিট 2 ক্লিক করলাম। দেখেন এই শিটটাই কিন্তু আমার কি হয়ে গেছে, এমপ্লয়ি ডাটা শিট 2 নামে সেভ হয়ে গেছে। আমরা যদি আমাদের ডেস্কটপে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো, দেখেন আপনারা যদি খেয়াল করেন, আপনারা এই হচ্ছে এমপ্লয়ি ডাটাশিট একটা এবং এটা হচ্ছে এমপ্লয়ি ডাটাশিট 2, অর্থাৎ সেভ এজের মাধ্যমে একই ফাইলটিকে আমরা অন্য নামে সেভ করতে পারি, ঠিক আছে। তো এরপর আমরা যে বিষয়টা শিখব, হাউ টু প্রিন্ট ডাটা ফ্রম এক্সেল ফাইল, অর্থাৎ এক্সেল থেকে আমরা ডাটা কিভাবে প্রিন্ট করতে পারি। এর জন্য আমাদের যেটা করতে হবে, ফাইলে চলে যেতে হবে। ফাইল থেকে প্রিন্টে যাব। প্রিন্টে ক্লিক করার পর দেখেন আমরা যে অংশটুকু প্রিন্ট করব সেটা কিন্তু চলে এসেছে। তারপর আমরা যে বিষয়টা শিখব, হাউ টু শেয়ার ডাটা ফ্রম এক্সেল, অর্থাৎ এক্সেল থেকে আমরা কিভাবে আমাদের ডেটাগুলো শেয়ার করতে পারি, ইমেলের মাধ্যমে পাঠাতে পারি। এর জন্য আমরা আমাদের এক্সেলে চলে যাচ্ছি। এর জন্য আমাদের যেটা করতে হবে, এক্সেলে চলে গেলাম, চলে ফাইল মেনুতে চলে যাব। ফাইল মেনু থেকে যাব শেয়ারে। শেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে ইমেল অপশনে যাব। ইমেল অপশন থেকে দেখতে পাচ্ছি আমরা কি সেন্ড অ্যাজ অ্যাটাচমেন্ট, আমরা কি হিসেবে পাঠাবো, অ্যাটাচমেন্ট হিসেবে পাঠাবো নাকি পিডিএফ আকারে পাঠাবো। হ্যাঁ, তো আমরা সাধারণত অ্যাটাচমেন্ট আকারে পাঠাবো। অ্যাটাচমেন্টে ক্লিক করার সাথে সাথে দেখেন
আমার এই ডকুমেন্টসটা এমপ্লয়ি ডাটাশিট যে ডকুমেন্টসটা আছে সেটা কিন্তু আমার এক্সেলে মেইলে চলে গেছে। ওকে, এভাবে আমরা ডাটা এক্সেল থেকে শেয়ার করতে পারি। তারপর আমরা যে বিষয়টা শিখব, হাউ টু ক্লোজ ওয়ার্কশিট ফ্রম এক্সেল। ঠিক আছে, তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি আমাদের ফাইল মেনুতে চলে যাই, ফাইল থেকে আমরা একদম নিচে যদি আপনারা একটু খেয়াল করেন, ক্লোজ, একদম নিচে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্লোজ অপশন। একদম নিচে যেটা দেখতে পারতেছেন এটাকে বলা হয় ক্লোজ। ওকে, তো এরপর আমরা যেটা করব, এই ক্লোজে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখবেন আমার এক্সেলটা কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। ওকে, তারপর আমরা যে বিষয়টা শিখব, হাউ টু ক্রিয়েট নিউ ওয়ার্কশিট ইন এক্সেল। এর জন্য আমরা যদি ফাইলে যাই, এ হচ্ছে আমাদের ফাইল। ফাইলে যদি ক্লিক করি, ক্লিক করার পর হচ্ছে এই যে দেখা যাচ্ছে নিউ যে অপশনটা আছে, ফাইলে যাওয়ার পর এই নিউতে আমরা শুধু ক্লিক করব। ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক যে অংশটুকু দেখা যাচ্ছে, এটাকে আমরা ক্লিক করে দিব। আমাদের দেখেন একটা নতুন ওয়ার্কশিট কিন্তু চলে এসেছে, আমরা নতুন একটা ওয়ার্কশিট কিন্তু পেয়ে গেছি। ওকে, তারপর আমরা যে বিষয়টা শিখব, হাউ টু ওপেন ওয়ার্কশিট ইন এক্সেল, অর্থাৎ আমরা কিভাবে একটি ওয়ার্কশিট এক্সেলে ওপেন করতে পারি তা আমরা দেখে নেব। এর জন্য আমরা চলে গেলাম আমাদের এক্সেল ফাইলে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের ফাইলে যাওয়ার পর ফাইল থেকে চলে যাব এই যে ওপেন, আমরা চলে যাব ওপেনে। ওপেনে যাওয়ার পর আমরা যে বিষয়গুলো দেখতে পারবো, যে এই যে দেখবো আমরা রিসেন্ট কথাটা উল্লেখ আছে, অর্থাৎ কিছুক্ষণ আগে যে ফাইলটা আমি ব্যবহার করেছি বা কাজ করেছি সেটা থেকে সেই ফাইলগুলো কিন্তু আমার এই জায়গায় শো করতেছে। তো আমরা চাইলে রিসেন্ট থেকেও ওপেন করতে পারি না, অথবা আমরা দিস পিসি থেকেও ওপেন করতে পারি। আমি দিস পিসি থেকে ওপেন করছি। ডকুমেন্টসে যাওয়ার পর আমার যে জায়গায় ফাইলটা রয়েছে সেটা আমি ওপেন করতেছি এমপ্লয়ি ডাটাশিট। দেখেন আমার কিন্তু এমপ্লয়ি ডাটাশিট যে ফাইলটা ছিল সেটা আমি ওপেন করে ফেলেছি। ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির নিচে কমেন্ট করে আপনার মতামত আমাদের জানিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের শাকিল লার্নিং একাডেমি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই বার্তা পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি শাকিল লার্নিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।